শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারী উপলক্ষে তোমরা ক্লাসে উপস্থিত হতে পারছো না। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। এই জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বি.এম. হায়দার আলী, প্রভাষক অর্থনীতি 36তম বিশেষ, সরকারি বাগানগঞ্জ কলেজ। আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে অর্থনৈতিক ব্যবস্থা 1.2 এর অর্থনৈতিক ব্যবস্থার উপরে ক্লাস নিব। এটা রণজিৎ কুমার নাথ স্যারের বইয়ের 1.2 তে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা পড়ানোর আগে তোমাদের কয়েকটা কোশ্চেনের উত্তর দিয়ে দেই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের সম্পদের মালিকানাটা কেমন? বাংলাদেশের সম্পদের মালিকানা দুই প্রকার। এক ধরনের মালিকানা হলো ব্যক্তি মালিকানা, যেমন তোমার বাবার নামে কিছু সম্পত্তি আছে, তোমার দাদার নামে সম্পত্তি আছে, এটা হলো ব্যক্তি মালিকানা। আর আমাদের এই যে সরকারি কলেজটা আছে, সরকারি কলেজের যে মালিকানা, এটা কিন্তু সরকারি মালিকানা। সরকারি কলেজে যত জমি আছে সবগুলো সরকারি, এটা কোনো ব্যক্তি মালিকানা নেই। তাহলে আমরা পেলাম বাংলাদেশের সম্পদের মালিকানা হলো দুই ধরনের, একটা হলো ব্যক্তি মালিকানা আর একটা হলো সরকারি মালিকানা। আচ্ছা, প্রথম কোশ্চেনের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম। দ্বিতীয় কোশ্চেন, উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা। বাংলাদেশের উদ্যোক্তাদের কি স্বাধীনতা আছে যে কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে? এটার অ্যানসার হবে হ্যাঁ, আছে। আর ভোক্তার স্বাধীনতা, হ্যাঁ, বাংলাদেশের ভোক্তা যে কোনো শারীরিকভাবে যদি ক্ষতিকর কোনো জিনিস বাদে যে কোনো হালাল জিনিস সে গ্রহণ করতে পারে, তার এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটারও অ্যানসার পেয়ে গেলাম। আচ্ছা, বাজার ব্যবস্থা। বাংলাদেশের বাজার ব্যবস্থাটা কেমন? বাংলাদেশের বাজার ব্যবস্থাতে বাজারে কি সব দাম নিয়ন্ত্রণ করে নাকি সরকারও নিয়ন্ত্রণ কিছু করে দেয়? এখন এটার উত্তর হলো সবকিছু বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, কিন্তু সব কিছু বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মাঝে মাঝে সরকার দ্বারাও নিয়ন্ত্রিত হয়। যেমন আমাদের ঔষধ শিল্পের যে পণ্যগুলোর দাম, এটা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া থাকে। রিসেন্টলি তোমরা দেখবা যে আলুর দাম সরকার নির্ধারণ করে দিয়েছে, কারণ যে অনেক ব্যবসায়ী আছে তারা অতিরিক্ত মুনাফার জন্য আলুর দামটা প্রচুর বাড়িয়ে দিয়েছে। এই জন্য বাংলাদেশ সরকার এটা একটা রেট ধার্য করে দিয়েছে, 35 অথবা 30 টাকা রেট ধার্য করে দিয়েছে, যাতে করে অসৎ ব্যবসায়ীরা বেশি লাভ না করতে পারে। এটারও আমরা একটা উত্তর পেয়ে গেলাম। বাজার ব্যবস্থাটা বাংলাদেশে কেমন? এখানে সরকারি ব্যবস্থাপনাও আছে, আবার বাজার দ্বারাও নিয়ন্ত্রিত হয়। তাহলে মুনাফা অর্জন। আচ্ছা, মুনাফা অর্জনের ব্যাপারটা বাংলাদেশে কেমন? বাংলাদেশে যিনি উৎপাদন করেন, যিনি ব্যবসা করেন, তিনি সম্পূর্ণ মুনাফাটা অর্জন করতে পারেন। আর হলো বাংলাদেশের সরকার যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, সেখানেও তিনি মুনাফা অর্জন করতে পারেন। সুতরাং মুনাফা অর্জনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, যদি না সে কোনো রাষ্ট্র বিরোধী কোনো কার্যে জড়িত না থাকে। তারপর শ্রেণী বিভক্তি। বাংলাদেশের শ্রেণী বিভক্তিটা অবশ্যই আছে, যেমন গরিব শ্রেণী আছে, ধনী শ্রেণী আছে। ধনী শ্রেণী দ্বারা গরিব শ্রেণী বারবার ধনী শ্রেণী দ্বারা গরিব শ্রেণী বারবার দেখা যায় যে শ্রম দ্বারা নির্যাতিত হয়। যেমন একজন গরিব 80 টাকার শ্রম দিলে ওই ধনী শ্রেণী ওই 80 টাকার জায়গায় তাকে 70 টাকা দেবে। এই যে 10 টাকা তাকে কম দিচ্ছে, এই 10 টাকা হলো সেই যে মালিক সে খাচ্ছে। যার দ্বারা বলতে পারি আমরা যে এখানে শ্রম বিভক্তি রয়েছে। আচ্ছা, এই 5টা কোশ্চেনের অ্যানসারের পরে আমরা একটা সলিউশনে আসতে পারি। সেই সলিউশনটা কেমন? দেখো, প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে উঠছে। এই যে বাংলাদেশের কয়েকটা আইনগত রীতিনীতি আমরা এখানে দেখলাম, নানা সামাজিক ও আইনগত রীতিনীতি দেখলাম। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক রূপটাকেই আমরা বলবো হলো অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কি আমরা বুঝে গেলাম। আবারও বলি, বাংলাদেশের 5টা পার্সপেক্টিভ আমরা এখানে দেখেছি। সম্পদের মালিকানা কেমন আমরা দেখেছি, উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা কেমন আমরা দেখেছি, বাজার ব্যবস্থা কেমন আমরা দেখেছি, মুনাফা অর্জন করে কেমন এটা আমরা দেখেছি, শ্রেণী বিভক্তি আছে কিনা এটা আমরা দেখেছি। এই যে এই এগুলোকে আমরা সামাজিক ও আইনগত রীতিনীতি বলতে পারি। এইগুলোর প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেটাকেই আমরা বলবো অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের কোয়ার্টাইল কোশ্চেন এবং কোয়ার্টাইল কোশ্চেন আসতে পারে, সুতরাং এটা
খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা পড়ে নিবে। এখন আমরা আসি, এই পৃথিবীতে কতগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে? এই পৃথিবীতে অনেকগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে, যার মধ্যে আমরা 4টা অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করব। এক নম্বর অর্থনৈতিক ব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, 2 নম্বর অর্থনৈতিক ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, 3 নম্বর অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, 4 নম্বরটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই 4টা অর্থনৈতিক ব্যবস্থা যদি আমি এক কথায় করে বলে যাই, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হলো ব্যক্তি মালিকানা থাকবে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হলো রাষ্ট্রীয় মালিকানা থাকবে, মিশ্র অর্থ ব্যবস্থা হলো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটার মিশ্র থাকবে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলো এখানে ইসলামের শাসন থাকবে। আচ্ছা, এখন আমরা আজকে আলোচনা করব শুধু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয় ইউরোপে শিল্প বিপ্লবের মাধ্যমে। শিল্প বিপ্লব শুরু হয় 1750 সাল থেকে শুরু হয়, মানে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকেই শিল্প বিপ্লব শুরু হয়, তখনই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয় এবং এটার বিকাশ লাভ করে 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে। 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়, এরপরে সমস্ত ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক অর্থনীতির একটা জোয়ার চলে আসে, তার মাধ্যমে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা শুরু হয়। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা ইংলিশে ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে পারি, ফ্রি মার্কেট ইকোনমি বলতে পারি, ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি বলতে পারি। ক্যাপিটালিস্ট ইকোনমি এটা বাংলা অর্থই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর ফ্রি মার্কেট ইকোনমি মানে হলো মার্কেটের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, মার্কেটই মার্কেটটাকে নিয়ন্ত্রণ করবে। এটা হলো ফ্রি মার্কেট ইকোনমি, মার্কেটের উপরে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না। ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমিটা কি? ফ্রি এন্টারপ্রাইজ মানে উদ্যোক্তা যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারবে, এক্ষেত্রে সরকারের কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা সংজ্ঞাতে চলে আসতে পারি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকবে এবং সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, বাজার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে, তাকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলি। আচ্ছা, এখন যদি তোমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে বলো, তাহলে আমি কিন্তু এই 5টা দিয়ে আমি কিন্তু সেটার বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। যেমন সম্পদের মালিকানা, ধনতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের মালিকানা কেমন থাকবে? সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় কোনো মালিকানা থাকবে না, সব হলো ব্যক্তিগত মালিকানা থাকবে। তারপর উদ্যোক্তার স্বাধীনতা, উদ্যোক্তা যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারবে। ভোক্তার স্বাধীনতা, ভোক্তাও যে কোনো কিছু ভোগ করতে পারবে, তার শরীরের জন্য ক্ষতিকর জিনিস বাদে যে কোনো জিনিসই সে ভোগ করতে পারবে। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তাকে বলা হয় সম্রাট, মানে ভোক্তা সম্রাট কিভাবে? ভোক্তা যেটা ভোগ করবে সেই অনুযায়ী উদ্যোক্তারা হলো উৎপাদন করবে, ভোক্তার যেটা ভোগ না করবে সেটা তারা উৎপাদন করবে না, কারণ তারা বেশি বেনিফিট, এখানে তারা বেশি বেনিফিট খুঁজবে, এইজন্য ভোক্তার কাছে যেটা চাহিদা আছে সেটাই তারা উৎপাদন করবে। বাজার ব্যবস্থাটা কেমন হবে? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বাজার ব্যবস্থাটা হবে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা হবে। স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থাটা কেমন? যেমন ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামটা সেট হবে ওই দামে কেনা বেচা হবে, সেটা হলো স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা। মুনাফা অর্জনটা কেমন হবে? উদ্যোক্তা সর্বোচ্চ মুনাফা এখান থেকে অর্জন করবে। শ্রেণী বিভক্তি হবে, তোমাদের আগেই বলেছিলাম যে এখানে শ্রেণী বিভক্তি অবশ্যই তৈরি হবে, কারণ যারা মালিক তারা শ্রমিক শ্রেণীকে শোষণ করার চেষ্টা করবে, কারণ একজন শ্রমিক যদি 80 টাকার পণ্য উৎপাদন করে, মালিক শ্রেণী চাবে তাকে 70 টাকার থেকে নিচে, মানে 70 মাইনাস টাকা তাকে মজুরি দিতে, আর যে বাকি 10 টাকা থাকবে সেটা তার ইনকাম হবে। আর এই যে 10 টাকা পেয়ে সবার কাছ থেকে তারা অনেক ধনী হবে, আর গরিব শ্রেণী আস্তে আস্তে গরিব হতে থাকবে। আচ্ছা, এখানে সবগুলো বাদ দেই, সবগুলো এখন আমাদের চলে যাবে, আমরা শুধু একটা বিষয় এখন আলোচনা করব, বাজার ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনীতির বাজার ব্যবস্থাটা হবে স্বয়ংক্রিয়, সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে পাই। গ্রাফটা দেখো তোমরা, এটা একটা অতি পরিচিত একটা গ্রাফ। দেখা যায় এখানে ভূমি অক্ষে হলো কিউ অথবা দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে হলো পি অথবা দ্রব্যের দাম, লম্ব অক্ষে হলো দাম। আচ্ছা, এস হলো তোমার সাপ্লাই অথবা যোগান রেখা,
ডিডি হলো ডিমান্ড অথবা চাহিদা রেখা, এই দুটো যেখানে মিলিত হয়েছে এই বিন্দুতে, এখানে হবে আমাদের ভারসাম্য। ভারসাম্য, তাহলে আমরা ভারসাম্য দাম পাই 15 টাকা। এটা হলো ভারসাম্য দাম, P0 হলো ভারসাম্য দাম 15 টাকা। আর Q0 আমরা ভারসাম্য পরিমাণ পাই Q0 20টা পরিমাণ, ঠিক আছে, 20টি হলো Q0 ভারসাম্য পরিমাণ, এখানে মাঝে 0 হবে। আচ্ছা, এখন এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা যদি দেখি দাম যদি কোনো কারণে বেড়ে যায়, P2 তে হয় 20 টাকা হয়, তাহলে কি হয় দেখো, আমরা এই লাইনটায় থাকি, এই লাইনটা থাকা মানে হলো আমাদের ডিমান্ড কম, আমাদের সাপ্লাইটা বেশি, সিটি পরিমাণ আমাদের সাপ্লাই বেশি। সাপ্লাই বেশি মানে হলো যোগান বেশি, মার্কেট প্রোডাক্ট বেশি, মানুষজন কিনতেছে কম, তাহলে কি অটোমেটিক এই প্রোডাক্টটার প্রাইসটা কমে যাবে। তারপর হলো আবার যদি আমরা দেখি যে এই প্রাইসটা কমে P1 এ যায়, যদি 10 টাকা হয় যদি, তাহলে আমরা দেখবো সাপ্লাইটা কম আর হলো ডিমান্ডটা বেশি, মানে হলো তোমার যোগানটা কম, চাহিদাটা বেশি, এই পরিমাণ এবি পরিমাণ হলো যে বেশি হয়। তাহলে চাহিদা যদি বেশি হয় যোগানের থেকে, তাহলে দামটা বেড়ে যাবে, এদিকে যাবে। আলটিমেটলি আমরা এই P0 বা 15 এই পয়েন্টটা চলে আসবো। এটাই হলো বাজারের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটাকে আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অদৃশ্য হস্ত বা ইনভিজিবল হ্যান্ড বলেছেন, মানে বাজার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে, বাজারকে কাউকে নিয়ন্ত্রণ করতে হবে না। এটা হলো স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা। গণতান্ত্রিক অর্থনীতিতে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা চালু থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই সমাপ্ত। তোমাদের আগামী ক্লাসে আমি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পড়াবো। আল্লাহ হাফেজ।